নমস্কার, আমি সৃজা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শুক্রবারীরা মাত্র ৯৬ ঘন্টার মধ্যে জামিন পেয়ে গেল। আমরা জানি যে ২৪শে জুলাই ককরোচ পার্টির সমর্থনে বা ককরোচ পার্টির সংহতিতে দিল্লিতে যে ভয়াবহ ঘটনা ঘটেছিল তার সংহতি জানিয়ে কলকাতায় এসএফআই সহ মোট ৮টা ছাত্র সংগঠন মিছিলের ডাক দিয়েছিল এবং সেই মিছিল থেকে কিছু অনভিপ্রেত ঘটনা ঘটে এবং তৎক্ষণাৎ শুভেন্দু অধিকারী তাদেরকে, মানে যারা এই ঘটনা ঘটায় তাদেরকে কোনো রকম বিচার ছাড়াই শুক্রবারই বলে মেনশন করে দেয়। এবার শুভেন্দু অধিকারী যখন মেনশন করছেন শুক্রবারই, তখন আপনার আমার বুঝতে অসুবিধা হয় না যে উনি নিশ্চয়ই মা সন্তোষীমার ব্রত করা মানুষজনকে উল্লেখ করছেন না। তো উনি কাদেরকে মেনশন করছেন সেটা আমরা জানি। এবার এখন মুশকিল হচ্ছে যে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে যারা 18 বছরের নিচে এবং যাদের আগের কোনো ক্রাইম রেকর্ড নেই তাদেরকে ইমিডিয়েটলি ছেড়ে দিতে হবে এবং সেই অনুযায়ী যে 16 জনকে বা বলা ভালো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বর্ণিত যে শুক্রবারীদের গ্রেফতার করা হয়েছিল তাদেরকে মাত্র 96 ঘন্টার মধ্যেই রেহাই করে দেওয়া হয়েছে। অর্থাৎ যাদের 3 পুরুষ শেষ করে দেবেন বলে হুঙ্কার দিয়েছিলেন শুভেন্দু অধিকারী তাদেরকে 4 দিনও আটকে রাখতে পারলেন না। এখন এই যে বিষয়টা হয়েছে, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন জানি না। এই যে বিষয়টা, মানে ছাত্রদের এই যে গ্রেফতার এবং 96 ঘন্টার মধ্যে তাদের ছেড়ে দেওয়া, জামিন মঞ্জুর হয়ে যাওয়া, এই বিষয়টার মানে এই পুরো ঘটনাটার অনেকগুলো অ্যাসপেক্টস রয়েছে। আমরা যদি একটুখানি দেখি তাহলে প্রথম যেটা বলতে হবে সেটা হচ্ছে যে এই যে ছাত্ররা 96 ঘন্টার মধ্যে জামিন পেয়ে গেছে, এটা কিন্তু আসলে আখেরে শুভেন্দু অধিকারীর লাভ। আখেরে কিন্তু এটা শুভেন্দু অধিকারীরই ভালো হচ্ছে। উনি আপাতত ক্ষমতায় রয়েছেন বলে আসলে এই ক্ষমতার দম্ভে এই বিষয়টা, মানে নিজের বিপদটা বুঝতে পারছেন না। তাই এ রাজ্যের একজন নাগরিক হিসেবে আমার ওনাকে একটুখানি ওনার নিজের বিপদটা মনে করিয়ে দেওয়া উচিত। আসছি সেই বিপদটা নিয়ে। তার আগে একটুখানি বলে দিই যে এই যে দিল্লির আন্দোলনের সংহতিতে কলকাতায় আন্দোলন চলছিল, সেখানে যে সাংবাদিক নিগ্রহ হয়েছিল সেই সাংবাদিকরা কিন্তু মিছিল করেছিলেন গতকাল, সেটা আমরা জানি। এবং সেই মিছিল থেকে জোরদার আওয়াজ ওঠে যে হ্যাঁ, শুভেন্দু অধিকারী সঠিক এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে যেন বিশাল বিশাল শাস্তি দেওয়া হয়, গুন্ডা দমন আইনে যেন 1 বছর আটকে রাখা হয়। এই সমস্ত কিছু আমরা দেখেছি, মানে এই দালাল সাংবাদিকদের যা কাজ সেটাই ওরা করেছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই দালাল সাংবাদিকরা যে মিছিল করলেন সেই মিছিলে না পাওয়া গেল মানুষের সমর্থন আর না পাওয়া গেল আইনের সমর্থন। একদিকে মানুষ তো ওদের এই মিছিলে আসলেন না, আমরা দেখেছি মিছিলের চরিত্র কিরকম হয়েছে, কটা লোক হয়েছে সেটা হাতে গুনে বলা যেত। আর 2 নম্বর হচ্ছে এই মিছিলে আইনের সমর্থন পাওয়া গেল না, কারণ এই মিছিলটা করার পরেও ব্যাংশাল কোর্ট আজকে 16 জনকে জামিনে মুক্তি দিয়ে দিল। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে এই মুক্তিটা কেন হলো। প্রথম কথা, সুপ্রিম কোর্টের অর্ডার, সেটা তো আগেই বললাম যে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে যে এই যারা আন্দোলন করেছে তারা যারা 18 বছরের কম বয়স্ক এবং যাদের পুরনো কোনো ক্রাইম রেকর্ড নেই তাদেরকে ছেড়ে দিতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি শুভেন্দু অধিকারী শুক্রবারী হিসেবে মেনশন করে এই যে ক্রিমিনাল হিসেবে জেনারেলাইজ করে দেওয়ার একটা চেষ্টা করছিলেন, সেটা মাঠে মারা গেল। অর্থাৎ যে হিন্দুত্ববাদের ধোঁয়া তুলে উনি শুক্রবারই বলে মেনশন করে মুসলিমদের একটু টাইট দেবেন বলে ভেবেছিলেন যাতে এই জম্বি হিন্দুত্ববাদীদের কাছে আরও খানিকটা হিরো হয়ে উঠতে পারেন, সেটা তাঁর মাঠে মারা গেল, এটা আমরা বলতেই পারি। এবং একই সঙ্গে যে কথাটা গুরুত্বপূর্ণ, যেহেতু এই শুক্রবারই বা সংখ্যালঘু প্রসঙ্গ উঠলো, সেক্ষেত্রে যেটা বলা যায় সেটা হচ্ছে যে বারুইপুরের ঘটনায় কমরেড লাহেক আলীকে যে দিনের পর দিন পুলিশ কাস্টাডিতে রাখা হয়েছে তার বিরুদ্ধেও কিন্তু গুন্ডা দমন আইন দেওয়া যাবে না। তার কারণ হচ্ছে গুন্ডা দমন আইনটা এ রাজ্যে লাগুই হয়নি। মানে শুভেন্দু অধিকারী যে ফাঁকা আওয়াজটা এতদিন ধরে দিয়ে যাচ্ছিলেন যে গুন্ডা দমন আইন একেবারে লাগু করে দিয়ে, আইন পাশ করে দিয়ে সবাইকে গুন্ডা দমন আইনের আওতায় এনে ফেলবো, সবাইকে 1 বছর ধরে বিনা কারণে জেল খাটিয়ে দেবো, সবাইয়ের সম্পত্তি বিক্রি করে দিয়ে টাকা পয়সা মেটাবো, কিন্তু গুন্ডা দমন আইনটা এখনো পর্যন্ত এ রাজ্যে লাগু হয়নি। তার কারণ হচ্ছে গুন্ডা দমন আইনের গেজেট নোটিফিকেশন পাস হয়নি। এবার বিষয়টা হচ্ছে এই গেজেট নোটিফিকেশনটা কি? এই গেজেট নোটিফিকেশনটা হচ্ছে যে রাষ্ট্রপতি, রাজ্যপাল সকলের সম্মতির পরেও ওই অশোক স্তম্ভ লাগানো যে কাগজটা হয় ওই কাগজে একটা গেজেট নোটিফিকেশন দেওয়া হয় এবং সেই গেজেট নোটিফিকেশনটা কোর্ট থেকে পাস হলে তবেই কোনো আইন, মানে যেটা আইন হিসেবে বলবৎ হয়ে গেছে, তারপরেও সেটা লাগু হতে পারে না যতক্ষণ না ওই গেজেট নোটিফিকেশনটা পাস হচ্ছে। তো গুন্ডা দমন আইনের ক্ষেত্রে ওই গেজেট নোটিফিকেশন পাস হয়নি। তো সেক্ষেত্রে গুন্ডা দমন আইন
এখনো পর্যন্ত এ রাজ্যে লাগু করা সম্ভব নয়। অর্থাৎ শুভেন্দু অধিকারী এতদিন পর্যন্ত গুন্ডা দমন আইন নিয়ে যা যা বলেছেন বা যা যা হুঙ্কার ছেড়েছেন সেটা শুধুমাত্র ফাঁকা আওয়াজ। তো সেক্ষেত্রে লাহেক আলীর ক্ষেত্রেও এই যে বারবার করে বলা হচ্ছিল যে গুন্ডা দমন আইনের আওতায় আনা হবে এবং সেই আইনের আওতায় এনে বিচার করা হবে, সেটা একেবারে ফাঁকা আওয়াজ। এবং ইতিমধ্যেই লাহেক আলী আমরা জানি বেশ কিছু মামলায় জামিন অলরেডি পেয়ে গেছেন, আর বাকিগুলোতে অবশ্যই পেয়ে যাবেন, তাহলেই জামিনে উনি জেল থেকে মুক্ত হবেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আমি এই কথাটা কেন বারবার বলছি যে এই যে 16 জনের জামিন হয়ে গেল আজকে ব্যাংশাল আদালতে, বা এই যে গুন্ডা দমন আইনটা এখনো পর্যন্ত এ রাজ্যে লাগু করা যাচ্ছে না বা আগামীতে যাবে কিনা আমরা জানি না, তো সেটা কিন্তু আসলে পরোক্ষে শুভেন্দু অধিকারীর লাভ। কেন বলছে এই কথা? তার কারণ হচ্ছে যে 2026-এ যারা বিধানসভার নির্বাচনে লড়েছেন যে সমস্ত প্রার্থীরা, তাদের মধ্যে সব থেকে বেশি ফৌজদারি মামলা রয়েছে শুভেন্দু অধিকারীর নিজের নামে। এটা এরকম নয় যে আমি বলছি, এই কথা ভোটের আগে এডিআর নিজে সাংবাদিক সম্মেলন করে বলেছে। তো এখন বিষয়টা হচ্ছে যে শুভেন্দু অধিকারী এখন ক্ষমতায় রয়েছেন, সে ঠিক আছে, কিন্তু যদি উনি মনে করেন যে এই যে 16 জনকে যাদেরকে ছেড়ে দেওয়া হলো বা যাদেরকে জামিন দিয়ে দেওয়া হলো এই মুহূর্তে, পরবর্তীতে আবার তাদেরকে শুক্রবারই বলে কোনো একটা কেসে ফাঁসিয়ে তাদেরকে আবার নতুন করে গুন্ডা দমন আইনের আওতায় আনবেন, তাহলে কিন্তু শুভেন্দু বাবুকে মাথায় রাখতে হবে যে এই যে এডিআর এর যে সাংবাদিক সম্মেলন, যেখানে তারা পরিষ্কারভাবে ভোটের আগে জানিয়েছে যে যারা এবারে বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের মধ্যে সব থেকে বেশি ফৌজদারি মামলা রয়েছে শুভেন্দু অধিকারীর নিজের নামে। তো সেক্ষেত্রে এটা যেমন আমি শুনেছি, সেরকম এই শুক্রবারীদের পরিবারের লোকজন, এই শুক্রবারীরা নিজে অথবা এই শুক্রবারীদের চেনাশোনা লোকজন তারাও শুনেছেন। তো সেক্ষেত্রে ফৌজদারি মামলা ভারতবর্ষের আইনে তামাদি হয়ে গেলেও সেটা কিন্তু রিওপেন করা যায়। তো শুভেন্দুবাবু এখন ক্ষমতায় রয়েছেন, কিন্তু ক্ষমতা তো একদিন না একদিন যাবে। যেমন মমতা ব্যানার্জি একটা সময় ক্ষমতায় ছিলেন, এখন আর ক্ষমতায় নেই। তো সেক্ষেত্রে শুভেন্দুবাবুর মাথায় রাখা উচিত যে ওনার নিজের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। তো সেক্ষেত্রে তামাদি হয়ে যাওয়া ফৌজদারি মামলাকে যদি উনি নতুন করে গুন্ডা দমন আইনের আওতায় আনতে চান, তাহলে কিন্তু উনি আসলে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। তো সেক্ষেত্রে এই যে গুন্ডা দমন আইন এখনো পর্যন্ত লাগু করা যায়নি বা ওনার স্টেটমেন্ট অনুযায়ী শুক্রবারীদের জামিন হয়ে গেছে, এটা আসলে ভবিষ্যতের জন্য, মানে শুভেন্দু বাবুর নিজের ভবিষ্যতের জন্য ভালো হয়েছে। তা না হলে ভারতবর্ষের আইন ব্যবস্থা তো সকলের জন্যই সমান, অন্ততপক্ষে সংবিধান তো তাই বলে।